হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বইয়ের গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সঙ্গে আছি মৌসুমী হাসান। আজকে আমি পড়ে শোনাচ্ছি লেখক মির্জা এলিয়াদের লেখা লা নুই বেঙ্গলি এর ৪র্থ পর্ব। আমি ঘরে ফিরে এলাম। কীরকম একটা অস্থিরতা আমায় গ্রাস করছিল। মৈত্র রূপী আমাকে আবিষ্ট করে তুলছিল। কোনোদিন ভাবতেও পারিনি ওই বাচ্চা মেয়েটা আমাকে এই রকম অস্থিরতার মধ্যে ফেলতে পারে। বারবার বিড়বিড় করছিলাম আপন মনে, সৌন্দর্যের মূল সূত্র, মূল উপাদান। ঘন্টা দুয়েকের পরে বাইরে তাদের গাড়ি থামবার আওয়াজ পেলাম। মৈত্রীয়কে সংবর্ধনা দেব বলে আমি এগিয়ে গিয়ে বারান্দায় চলে এলাম। মৈত্রীয়কে যেন একটু বিষণ্ণ মনে হলো। কেমন হলো বক্তৃতা? সবাই ঠিক বুঝতে পারেনি। আসলে ব্যাপারটা নিয়ে ও এত গভীরভাবে ভেবেছে যে সৃষ্টির অনুভূতি, সৌন্দর্যের গভীর প্রবেশ, এইসব সাধারণ মানের শ্রোতারা বোধ করে ঠিক বুঝতে পারেনি। আমার মনে হচ্ছিল মৈত্র বোধহয় একটু দাঁড়াতে চায়, আমার সঙ্গে একটু কথা বলতে চায়, কিন্তু সে কোনো কথা না বলে সোজা দোতলায় উঠে গেল। তার শোবার ঘরে জানালা বন্ধ করার শব্দ শুনতে পেলাম। আমি আর ঘরে থাকতে পারলাম না। পার্ক থেকে একটু ঘুরে আসবো ভেবে বেরিয়ে এলাম ঘর থেকে। হঠাৎই দোতলা বারান্দা থেকে আমাকে উদ্দেশ্য করে ডাক শুনলাম। কোথায় যাচ্ছেন? মৈত্রীয় বারান্দায় ঝুঁকে দাঁড়িয়ে, পরনে বাড়িতে পরা ধপধপে পরিষ্কার শাড়ি, কাঁধের ওপর খোলা চুল, নগ্ন বাহু। উত্তর দিলাম, একটু বেরোচ্ছি, তামাক কিনে ফিরব। আপনি একটা চাকর পাঠিয়ে দিতে পারেন। আর আমি কি করব? আপনি যদি চান ওপরে চলে আসুন, আমরা দুজনে গল্প করব আমার ঘরে বসে। এই আহ্বান আমাকে উত্তেজিত করলো। আমি স্বচ্ছন্দে সব ঘরে যাতায়াত করতাম, কিন্তু কখনো মৈত্রীর শোবার ঘরে ঢুকিনি। এক নিমিষে আমি তার ঘরে পৌঁছে গেলাম। সে দরজায় দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছিল। তার মুখ ছিল ক্লান্ত, দৃষ্টি অনুনয় মাখান, আর ঠোঁট দুটো ছিল অসম্ভব লাল। পরে জেনেছিলাম বাঙালি মেয়েরা তাদের সৌন্দর্য চর্চার রীতি হিসেবে কোথাও বাইরে যাবার আগে পান খেয়ে ঠোঁট লাল করে নেন। দয়া করে জুতো খুলুন। ঘরের সংলগ্ন বারান্দার কাছে নিচু মোড়ার ওপর সে আমায় বসতে দিল। ঘরটা আয়তনে আমার ঘরের মতোই বড়। সংলগ্ন ঘেরা বারান্দায় একটি লেখার টেবিল, ঘরে একটা খাট, একটা চেয়ার আর দুটো মোড়া ছিল। দেয়ালে কোনো ছবি নেই, কোনো আলমারি বা আয়নাও ছিল না ঘরে। এই খাটের ছবি সয়, আর আপনি ওই মাদুরে। খাটের তলায় গোডাউন একটা পাতলা মাদুর সে আমায় দেখালো। আমি অবাক হয়ে গেলাম। সেই মুহূর্তে তাকে আমার মানুষ নয়, দেবী মনে হচ্ছিল যেন কোনো সন্ন্যাসিনীর সামনে বসে রয়েছি। হাসতে হাসতে সে বলল, প্রায়ই ওই বারান্দায় গিয়েই শয়। দারুণ হাওয়া দেয় আর নিচের রাস্তার শব্দ শোনা যায়। সেটা এমনই একটি রাস্তা যেখান দিয়ে রাত ৮টার পর লোক চলাচল করেন। সেটাকে ঠিক রাস্তা বলা চলে না, বরং পার্কের একটা কোণের দিকে বললে ঠিক বলা হয়। ওই রাস্তার শব্দ শুনতে আমার খুব ভালো লাগে। কোথায় গেছে ওই রাস্তা কে জানে। আমি মজা করে বললাম, ক্লাইভ স্ট্রিটে, আর ক্লাইভ স্ট্রিট থেকে গঙ্গায়, তারপর সমুদ্রে। সেই জন্য একটু কেঁপে উঠল। আমার কাছে এগিয়ে এসে বলল, আমি যখন ছোট ছিলাম, ছবির চাইতেও ছোট, তখন আমরা প্রতি গ্রীষ্মকালে পুরী যেতাম। ওখানে আমার ঠাকুরদাদার একটা হোটেল ছিল। পুরীর সমুদ্রের মতো বড় বড় ঢেউ আর কোথাও নেই, এই বাড়ির মতো উঁচু উঁচু ঢেউ। আমি কল্পনা করছিলাম দৈত্যের মতো সেই বিশাল ঢেউ এর দিকে মুখ করে দাঁড়িয়ে মৈত্রী ও সৌন্দর্যের সূত্র সম্পর্কে ভাষণ দিচ্ছে। আমি হাসি চাপতে পারলাম না। হাসছেন কেন? বাড়ির মতো বড় ঢেউ একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এই জন্য আমার ঠাকুরদা হলে আরও বাড়িয়ে বলতেন। জানেন, ওনার 11টা সন্তান ছিল। আমার দিক থেকে সে মুখ ঘুরিয়ে নিল। তাকে কোনোভাবে আঘাত দিয়ে ফেলেছি মনে করে আমি ক্ষমা চাইলাম। প্রয়োজন নেই।
প্রথমবারই আপনি এত ভালো করে ক্ষমা চেয়ে রেখেছেন, আর প্রয়োজন নেই। নিজের ওপর ভরসা নেই। আচ্ছা, আপনার সুইনন বার্নকে কেমন লাগে? আমি তার অনর্গল কথা বলার সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। উত্তরে বললাম, সুইনবার্ন পড়তে আমার ভালো লাগতো। টেবিলের ওপর থেকে একটা পুরনো বই নিয়ে এলো সে। পেন্সিলের দাগ দেওয়া অ্যানাক্টোরিয়ার একটা অংশ আমায় দেখালো। আমি জোরে জোরে সেই অংশটা পাঠ করলাম। কবিতার কয়েক লাইন পড়ার পর আমার হাত থেকে বইটা সে কেড়ে নিল। সম্ভবত সুইনবার্নকে বাদ দিয়ে অন্য কবিদের ভালো লাগবে আপনার। লজ্জিত হয়ে স্বীকার করলাম এবং আমার পছন্দে গুরুত্ব দেবার জন্য বললাম যে সমস্ত নিও রোমান্টিক কবিতা ভ্যালেরির যে কোনো একটা সাধারণ কবিতার কাছে তুচ্ছ। সে খুব মনোযোগের সঙ্গে আমার কথা শুনছিল, আর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। কিন্তু যেই সে দেখলো আমি দার্শনিক কবিতার সমালোচনা করছি, যে সমস্ত কবিতা আলোচনার বিষয়বস্তু হতে চলছে, সেগুলো দুটো ভাষায় পৃথক হয়েছে বটে। সে আমাকে থামিয়ে দিয়ে বলল, চা খাবেন? আমার উত্তরের অপেক্ষা না করে সে করিডোর দিয়ে বেরিয়ে গিয়ে রান্নার ঘরে কিছু নির্দেশ পাঠালো। আশা করি আমার প্যান্টের ওপর চা উল্টাবেন না। সে দশা করেছিলেন গত বছর লুসিয়ার। আমার মনে হলো সে হেসে উঠবে এখনই, কিন্তু না, তা না করে সে বাংলায় একেবারে অবাক হয়ে কোনো শব্দ উচ্চারণ না করে দৌড়ে বেরিয়ে গেল। তার পায়ের শব্দ থেকে বুঝতে পারছিলাম যে তার বাবার অফিসের ঘরে গেছে। আবার দৌড়ে সে ফিরে এলো, হাতে দুখানা বই। এই দুটো আজ সকালে ফ্রান্স থেকে এসেছে। সারাদিন আমার বক্তৃতা নিয়ে এত ব্যস্ত ছিলাম যে ভুলেই গিয়েছিলাম। বই দুটো ছিল লুসিয়ার, এল ইনডে এভেক লেস অ্যানালিসিস এর দুটো কপি। কাকে পাঠিয়েছে কিছুই লেখা ছিল না। একটা বই আপনার, মৈত্রীও আমায় বলল। এখন আমরা কি করব আন্দাজ করতে পারছেন? আমার বইটা আমি আপনাকে উপহার দেব, আর আপনারটা আপনি আমায় দেবেন। মৈত্রী আনন্দে হাততালি দিয়ে উঠল। সে ধৈর্য রাখতে পারছিল না, দৌড়ে কালি কলম আনতে ছুটল। আমি কি লিখছি দেখার আগ্রহ তার চোখে মুখে উজ্জ্বল হয়ে উঠছিল। আমি লিখলাম আমার বান্ধবী মৈত্রী দেবীকে, একজন ছাত্র ও শিক্ষক। আমার লেখা দেখে সে আদৌ সন্তুষ্ট হলো না। তার হাতের বইটাকে সে লিখল আমার বন্ধুকে। যদি এই বইটা কেউ চুরি করে নেয় তখন কি আসে যায়? সে চোর হয়তো পরে আমার বন্ধুও হতে পারে। হাঁটুর ওপর চিবুক রেখে সে বসলো মাদুরে। বসে বসে আমার চা খাওয়া দেখতে লাগলো। ক্রমশ রাত হয়ে এলো। রাস্তার আলো তালগাছের নীল ছায়ার ঘরের মধ্যে পড়ছিল। মনে মনে ভাবছিলাম, বাড়ির অন্য বাসিন্দারা সব গেল কোথায়? কারো কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না। একটা কি ষড়যন্ত্র? মৈত্রী শোবার ঘরে আমাদের একদম একলা ছেড়ে দেওয়া। ঘরের আলো বলতেছিল রাস্তার ল্যাম্পের আলো যেটুকু এসে পড়ছে। আজ থেকে আমরা বন্ধু হলাম, খুব মিষ্টি গলায় বলল সে। আজ থেকে কেন? আমরা তো অনেক আগে থেকেই বন্ধু হয়েছি। সে বলল, যদি আমরা বন্ধু হয়ে থাকি নিশ্চয়ই সে আমাকে তার দুঃখের কথা জানাতে পারবে। আমি তার সব কিছুই আমাকে বলতে পারতাম। কিন্তু মৈত্রী চুপ করে আমার দিকে চেয়ে রইল। আমিও নীরবে তাকে দেখতে থাকলাম। আজকের কনফারেন্সে রবীন্দ্রনাথ আসেননি। কথাটা শুনে খারাপ লাগলো। ইচ্ছে করছিল ওকে একটু অপমান করে রাগিয়ে দিতে। বলতে ইচ্ছে করছিল আমাকে বন্ধুরূপে গ্রহণ করা ওর উচিত হয়নি। রাগাবার জন্যই বললাম, আপনি রবীন্দ্রনাথকে ভালোবাসেন? হঠাৎই মৈত্রী পাল্টে গেল। আমার দিকে ফিরে তিক্ত কণ্ঠে বলল, আপনি অন্ধকারে যুবতী মেয়েদের সঙ্গে একলা বসে থাকতে ভালোবাসেন, তাই না? এই ঘটনা এই প্রথম ঘটল। কিছু না ভেবে আমি উত্তর দিলাম। হঠাৎই সে খুব ক্লান্তির ভঙ্গিতে পা ছড়িয়ে বসল। আমি এখন একলা থাকতে চাই। আমি ঘর থেকে বেরিয়ে এলাম। অন্ধকারে হাঁটতে হাঁটতে জুতো পরলাম। নিঃশব্দে সিঁড়ি দিয়ে নামতে নামতে বিরক্তিতে মন ভরে গেল। নিচের সমস্ত আলোগুলো জ্বালা হয়ে গিয়েছে তখন। সেই সময়কার ডায়েরির কিছু অংশ তুলে ধরছি। ওকে যে আমার প্রত্যেক দিনই সুন্দর লাগে তা না। ওর সৌন্দর্য ক্লাসিক্যাল সঙ্গীতের মতো।
ওর মুখ দেখে মাঝে মাঝে মনে হয় যে কোনো মুহূর্তে ও বিদ্রোহী হয়ে উঠতে পারে। ভাষায়, জাদুতে ও মুগ্ধও সবচেয়ে বেশি। মনে পড়ে কতদিন সারা রাত্রে ওর কথা ভেবেছি। একটা ছায়াচিত্রের মতো ওর শরীর নীল রেশমের শাড়িতে মোড়া, ওর মাথায় একরাশ চুল। পারস্যবাসীরা সাহিত্যে মেয়েদের মাথার চুলের সঙ্গে সাপের তুলনা করে। আমি জানি না কি ঘটতে যাচ্ছে। আমি কি ভুলে যাব? হে ভগবান, কবে শান্তি পাবো? ছবি একটা গল্প লিখছে। মৈত্র ছাদে বসে এটা অনুবাদ করে আমায় শোনালো। গল্প বলতে বলতে ও খুব হাসছিল। গল্পটা এই রকম। এক রাজার একটা ছেলে ছিল, তার নাম ছিল ফুল। একদিন ফুল ঘোড়ায় চেপে অরণ্যে প্রবেশ করলো। সে বনে প্রবেশ করা মাত্র সেখানকার সব কিছু ফুলে পরিণত হলো। শুধু রাজপুত্র আর তার ঘোড়া যেমন ছিল তেমনই রইল। প্রাসাদে ফিরে সে তার বাবাকে এই আশ্চর্য ঘটনা বর্ণনা করল। রাজা এই ঘটনা বিশ্বাসই করলেন না। রাজপুত্রকে মিথ্যা কথা বলার জন্য প্রচণ্ড বকলেন। তিনি রাজপণ্ডিতদের বললেন, শাস্ত্রে মিথ্যা কথা বললে কি হয় সেসব পড়ে শোনাতে, আর মিথ্যা কথা বললে কি শাস্তি হয় সেসবের কিংবদন্তি শোনাতে। রাজপুত্র দৃঢ়তার সঙ্গে বলল যে সত্য কথাই সে বলছে। রাজা সৈন্য সামন্ত নিয়ে রাজপুত্রের কথা যাচাই করার জন্য সেই অরণ্যে গেলেন। সেখানে যাওয়া মাত্রই সকলে ফুল হয়ে গেল। একটা দিন কেটে গেল। তারপর রাজপুত্র সমস্ত শাস্ত্রের বই এনে তার পাতা চিরে টুকরো টুকরো করে উড়িয়ে দিতে লাগলো। সেই টুকরো পাতার স্পর্শে রাজা এবং তার সৈন্যদল পুনরায় বেঁচে উঠল। নরেন্দ্র সেনের চরিত্রের খারাপ দিকগুলো হলো তিনি অকারণে গর্বে অহংকারী। নিজেকে উনি প্রতিভাবান বলে মনে করেন। সেদিন রাত্রে ছাদে গিয়ে একপাশে আমায় ডেকে নিয়ে প্যারিসের বার বনিতাদের সম্পর্কে খুঁটিনাটি জানতে চাইলেন। শুনলাম তিনি রক্তচাপা চোখের চিকিৎসার জন্য ফ্রান্সে যাচ্ছেন কয়েক মাসের জন্য। মিস্টার সেনের মামাতো ভাই শিবু দিল্লি থেকে এসেছে। ওখানে সে একটা সেকেন্ডারি স্কুলের শিক্ষক। গভর্নমেন্ট কমার্শিয়াল স্কুলে লেকচারের একটি চাকরি পেয়েছে। ছোটোখাটো রোগা ছেলেটির বয়স আন্দাজ 30 হবে। সেই শিবু থাকে আমার পাশের ঘরটায়। খুব তাড়াতাড়ি আমরা বন্ধু হয়ে গেলাম। সে বলল ইচ্ছে করেই সে কলকাতার চাকরি নিয়েছে বিয়ে করার জন্য। তার নিজের বিয়ের ইচ্ছে নেই, কিন্তু মিস্টার সেন নাছোড়বান্দা। শিবুর খুব ভয় করছে। চোখ বন্ধ করে ইংরেজি বলে শিবু আর খুব হাসতে পারে। 4 দিন ধরে শিবুর বিয়ের উৎসব আজ শেষ হলো। কনের নাম রুমু, কালো সাধারণ দেখতে একটা মেয়ে, কিন্তু মনে হয় খুব সহানুভূতিশীলা হবে। কনের বাড়ি আর এখান থেকে খুব বিরাট ভোজ হলো। বাস্তবিকই যাবতীয় আয়োজন মিস্টার সেনই করলেন। আমার কাছে তিনি আবারও অভিযোগ করলেন যে শিবু বড্ড অস্থির মতি, যে কোনো সিদ্ধান্ত তাড়াহুড়া করে নেয়। শিবু তাকে এত ভক্তি করে যে সে তার নববিবাহিত বধূর কৌমার্য দান করতে প্রস্তুত। ভারতে নাকি এরকম প্রথা এখনো কোথাও কোথাও প্রচলিত আছে যে শিষ্য তার বিয়ের প্রথম রাতটা গুরুকে নিবেদন করেন। শিবু আমাকে বহুবার বলেছে যে মিস্টার সেন শুধু তার মামাতো ভাই নয়, তিনি ওর গুরু। আমি 2 জায়গাতেই গিয়েছিলাম। সর্বদা প্রথম সারিতে আমার জায়গা করে দেওয়া হয়েছিল। রেশমের ভারতীয় পোশাক পরেছিলাম। আমার চমৎকার দেখাচ্ছিল, কথা বলতেই হবে। অনুষ্ঠানের নিচ থেকে আমার উদ্যোগ, পরিশ্রম এবং সবার সঙ্গে বাংলায় কথা বলার প্রচেষ্টার জন্য আমি সবারই প্রিয় হয়ে উঠেছিলাম। স্বীকার করতেই হচ্ছে যে এখানকার সামাজিক আচার আচরণ আমাকে মোহিত করেছে। কোনো কিছুতে ভারতীয় বন্ধুত্বের প্রতিদান দেওয়া সম্ভব নয়। মিসেস সেনের স্নেহ, মায়া, মমতা এত গাঢ় আর এত পবিত্র যে তুলনাই হয় না। সবাই ওনাকে মা সম্বোধন করে কথা বলছিল। আমি নিঃসন্দেহে যে ভারত ছাড়া মাতৃহৃদয়ের তীব্র আবেগ অন্য কোথাও নেই। মৈত্রীর সঙ্গে আমার বিয়ে হয়েছে এই রকম কল্পনা আমায় ভীষণ আনন্দ দিত। যতদিন উৎসব চলছিল আমি সর্বদা ওই চিন্তায় বিভোর হয়ে থাকতাম। বাগদত্তা, প্রেমিকা, কিন্তু কখনই আমার মাথা খারাপ হয়ে যায়নি। নিজেকে বোঝাবার চেষ্টা করতাম, ওকে যতটা সুন্দরী ভাবছি আসলেও ততটা সুন্দরী নয়। ওর কোমর শরীরের তুলনায় বেশি ভারী, ইত্যাদি খুঁত ধরে নিজের চিন্তা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতাম। কিন্তু এইভাবে আর বেশি করে ওর চিন্তায় ডুবতাম। আমাকে নিয়ে যে সমস্ত
বক্র উক্তি আমার কানে আসছিল, সেগুলো ঠাট্টা না সত্যি বুঝতে পারছিলাম না। একটা প্রায় অসম্ভব এবং গুরুত্বপূর্ণ বিবাহের প্রস্তাবই ছিল এটার কারণ। প্রস্তাবটা মিস্টার সেনেরই, এবং একদিন খাবার টেবিলে শুনলাম মিসেস সেনও তার সমর্থন করছেন। এটাকে ষড়যন্ত্র বলা যাবে কি? বিয়েকে এরা পবিত্র সামাজিক ধর্মীয় কর্তব্য বলে মনে করেন। আমাকেও এরা আন্তরিকভাবে ভীষণ স্নেহ করেন, ভালোবাসেন। মৈত্রীও এখন উচ্চ বাঙালি সমাজে যথেষ্ট পরিচিতা। অনায়াসে আমার চাইতে অনেক ভালো স্বামী সে পেতে পারে। মৈত্রীয়কে বিয়ে করলে আমার কি হবে? এটা কি সম্ভব যে আমি আমার বিবেচনা বোধ, স্বচ্ছ বুদ্ধি, শক্তি সব হারাবো এবং ফাঁদে পড়ে সম্মতি জানাবো? সন্দেহ নেই। এ যাবৎ যে কজন যুবতীকে আমি দেখেছি তাদের মধ্যে মৈত্রীয় সব থেকে বেশি আকর্ষণীয়। কিন্তু এটাও স্থির নিশ্চিত যে আমি ওকে বিয়ে করতে পারি না। কি করব আমি? এক পরাধীন জীবনযাপন করব, অতঃপর জীবন স্থির হয়ে যাবে এক বৃত্তে, আমার দেশ ভ্রমণ, বাকি আর সব। এই মুহূর্তে আমার যে সুখী আর কেউ নেই। এক স্বপ্নের রাজ্যে কিছুক্ষণ বিচরণ। গত রাত্রে বাসর ঘরে যুবতী মেয়েরা গান গাইছিল, ফুলে ফুলে ঢাকা সেই ঘর। মৈত্র এই উৎসব উপলক্ষে বিশেষভাবে রচিত তার কবিতা পাঠ করল। এখানে যে কথা বলবো, অর্থাৎ যে মানসিক অবস্থায় কথা বলবো, সে অবস্থা আমাকে মারাত্মকভাবে বিব্রত করছিল। যদি কোনোভাবে বুঝতে পারতাম বা সন্দেহ করতাম যে লোকে আমার সম্ভাব্য বিয়ে নিয়ে আলোচনা করছে, সঙ্গে সঙ্গে এক পাশবিক আবেগে আমি মথিত হতাম। ইন্দ্রিয়গুলো শরীরে মন উভয়ের ওপর আধিপত্য বিস্তার করত। আমার ভবিষ্যৎ সম্পর্কে ভয় করছে। বিপদ কি আমাকে উত্তেজিত করছে? আমি বিয়ে করব না, এটা স্পষ্ট করে বলতে আমার সাহস হচ্ছে না। আবার এই জায়গা ছেড়ে চলে যেতেও পারছি না, সেটা অশালীনতা মনে হবে। একটা নৈতিক স্বাতন্ত্র্য বজায় রেখে চলার চেষ্টা করছি, যদিও আমার রিপু আমায় উত্তেজিত করছে। আজ শিবু মেয়ে মহলে আমার কথা ফাঁস করে দিয়েছে। আমি ওকে বিশ্বাস করে বলছিলাম যে আমি বিয়ে করতে চাই না, আর কোনোদিনও বিয়ে করব না। মনে হলো এ কথা শুনে মৈত্র দারুণ রেগে গেছে আর এক অদ্ভুত ক্রোধের দৃষ্টি নিয়ে আমায় দেখছে। আমার কাছে আর পড়তে আসছে না। কাজ থেকে আমি ফিরে আসার পর রোজ যেমন আমার সঙ্গে গল্প করত, তাও বন্ধ করে দিয়েছে। মিসেস সেনও কেমন যেন হয়ে গেছেন। আমার প্রতি যে উষ্ণ স্নেহ ওর ছিল, তাতে যেন ঘাটতি দেখা দিচ্ছে। ওদের এই হঠাৎ পরিবর্তন আমাকে অস্থির করে তুলেছে। আজ বিকেলে যখন ঘরে বসে লিখছি, তখন মৈত্রর প্রচণ্ড হাসির শব্দ শুনতে পেলাম। বাচ্চুর কোনো ঠাট্টা ইয়ার্কিতে বোধহয় সে হাসছে। আমার প্রচণ্ড ঈর্ষা হলো। বাচ্চু মৈত্রীর একজন গরিব আত্মীয়। এই যুবকটি শিবুর বিয়ে উপলক্ষে আলিপুরের বাড়িতে আশ্রয় নিয়েছিল। এখানে তার ভূমিকা ছিল প্রায় বাড়ির জঞ্জালের মতো। বারান্দায় সামনের দিকে একটা ঘরে সে থাকত। মৈত্রীর হাসির শব্দে ঈর্ষায় রাগে আমার শ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম হলো। আমার লজ্জা হলো আপন অবস্থা উপলব্ধি করে। মৈত্র আমার মধ্যে কোনো স্পৃহা জাগিয়ে তুলতে পারেনি, কথা সত্য। অপরদিকে তার বাড়ির লোকজনদের স্নেহ ভালোবাসা আমি উপলব্ধি করছিলাম। ভয় আমার হয়েছিল যখন বিয়ের ফাঁদ পাতার পূর্বাভাস পেয়েছিলাম। আর আজ যখন আমি ঘোষণা করে দিলাম যে আমি বিয়ে করব না, অবিবাহিত থাকব, তখন অবস্থা তার আগের মতো রইল না। মৈত্র নিস্পৃহতার আমার মধ্যে ভালোবাসা জাগিয়ে তুলল। আজ আমি ঈর্ষাপরায়ণ, আবার ভবিষ্যৎ সম্পর্কেও ভীত। আমার একাকিত্ব আমায় কষ্ট দিচ্ছে। কি অদ্ভুত পরিবর্তন! এখন আমি খেতে বসি শিবু আর মিস্টার সেনের সঙ্গে। মেয়েরা পরে খায়। মৈত্রীর অভাবে আমার খাবার টেবিল থেকে সব আনন্দ চলে গেছে। অফিসের কাজ পরিদর্শনের জন্য দক্ষিণবঙ্গে চলে যেতে চাইলাম। ফেরার পর বাড়ি পাল্টাবার একটা অজুহাত খাড়া করব। এখানে যা আমার অভিজ্ঞতা হলো, তা এখন চূড়ান্ত পর্যায়ে চলেছে। অভিজ্ঞতার পর্বটা অত্যন্ত দীর্ঘ। দুদিন ধরে বৃষ্টি হচ্ছে অবিশ্রান্ত। আকাশে অন্ধকারাচ্ছন্ন, চারিদিকে জলে ভেসে গেছে। জলে ডোবা রাস্তাগুলো দেখার জন্য আমি বারান্দায় গেলাম। মৈত্রীয়কে দেখলাম। দারুণ জমকালো পোশাক,
চেরি রঙের বেলভেট, কালো রঙের সিল্কের ব্লাউজ। সেও একই দৃশ্য দেখছিল। জানতাম ও বৃষ্টি নিয়েও কবিতা লেখে। হয়তো আজও আমার শোবার ঘরের ওপরে ওর শোবার ঘরে বসে একটা কবিতা লিখে ও বাইরে এসেছে। খুব নিস্পৃহ আর ঠান্ডা ছিল ওর চাহনি। অল্প দু একটা কথা হলো। এ বাড়িতে নিজেকে সম্পূর্ণ অপরিচিত একটা মানুষ বলে মনে হচ্ছিল। এইখানে আমি পেয়েছিলাম সবচেয়ে বেশি স্নেহ, মায়া, মমতা। পেয়েছিলাম আন্তরিকতা, যা ভারতীয় ঐতিহ্যের অনুসারী। মনে হচ্ছিল এক জমাট শীতলতা আমাকে ঘিরে ধরেছে চারপাশ থেকে। আমার সব স্বতঃস্ফূর্ততা চলে গেছে। খাবার টেবিলে আমি নীরব। শোবার ঘরে নিজেকে মনে হতো অসুস্থ। মাঝে মধ্যে নিজেকে এই অবস্থা কাটিয়ে উঠতে পারতাম। এক অদ্ভুত উপলব্ধিতে পৌঁছাতাম, যা এ যাবৎ আমি অনুভব করিনি। গতকাল থেকে সম্পর্কতে আবার একটু ভালোর পথে। অফিস থেকে ফেরার পথে গাড়িতে আমি নরেন্দ্র সেনের কাছে শিবুর মন্তব্যের সমালোচনা করছিলাম। বিয়ে সম্পর্কে আমার ধারণা শিবু যে সঠিক অনুধাবন করতে পারেনি, এটাই বলার চেষ্টা করছিলাম। আমি ঠিক জায়গাতে ঘা দিয়েছিলাম। শিবু আমার কথার প্রসঙ্গে মন্তব্য করেছিল যে আমি বিবাহ নামক প্রথাটাকে ঘৃণা করি। তাই আমার চারপাশের লোকেরা যারা এটাকে পবিত্র আর আবশ্যকতা সামাজিক কর্ম বলে মনে করেন, তারা এর প্রতিবাদ বা এটাকে অসমর্থন না জানিয়ে থাকতে পারেনি। আমার কথাবার্তার পরে বেশ কিছুক্ষণ বুঝতে পারছিলাম যে শীতলতা সৃষ্টি হয়েছিল তা অনেকখানি কেটে গেছে। গতকাল আমি মৈত্রের সঙ্গে কথা বললাম স্বাভাবিকভাবে। অনেক দিন বাদে আমরা হাসলাম। লাইব্রেরিতে আজ অনেকক্ষণ গল্প করলাম দুজনে। কার্পেটে বসে শকুন্তলা পড়া হলো। ওর শিক্ষক এসেছিলেন আর আমি আগে থেকে পড়ার সময় উপস্থিত থাকার অনুমতি চেয়ে রেখেছিলাম। রাত্রে ছাদে দাঁড়িয়ে ও একটা কবিতা আবৃত্তি করল। তারপর নিঃশব্দে সেখান থেকে চলে গেল। যাবার আগে বিষণ্ণ সুরে বলে গেল, কবিতাই হচ্ছে তার দিনের শেষ কথা। আমি কি মৈত্রেয়কে ভালোবাসি? পরবর্তী মাসগুলো ডায়েরির সংক্ষিপ্ত সার। আমরা দুজনে পৌরুষ নিয়ে আলোচনা করছিলাম। আলোচ্য ব্যক্তিদের মধ্যে ছিল ওয়াল্ট হুইটম্যান, পাপিনি এবং অন্যরা। মৈত্রেয়র পড়াশোনার বিশেষ ছিল না, কিন্তু ওর আগ্রহ এবং মনোযোগ সে অভাব পূরণ করে দিচ্ছিল। বুঝতে পারছিলাম আমাকে ওর ভালো লাগে। একথা ও স্বীকারও করেছিল। ও বলল ও আত্মসমর্পণ করতে চায়, কবির কল্পনায় আঁকা কোনো নায়িকার মতো, সমুদ্র সৈকতে প্রচণ্ড ঝড়ের পারম্যে, সাহিত্যে। মৈত্রেয়র প্রতি আমার আসক্তি গভীর থেকে গভীরতম হচ্ছিল। গ্রাম্য কবিতার মতো সরলতা, সহযোগী আন্তরিকতা এবং এও স্বীকার্য যে এক শারীরিক টানেরও সংমিশ্রণ ছিল, যেটা কার্পেটে বসে পড়াশোনা করার সময় কখনো কখনো আলতো স্পর্শ ভীষণ বিচলিত করত। অনুভব করতে পারতাম ওর মধ্যে এক চাঞ্চলতা ছড়িয়ে পড়েছে। সাহিত্য আলোচনার মাধ্যমে আমরা পরস্পরের অনেক কথাই বলতে পারতাম। সাহিত্য সাহায্য করেছিল আমাদের মনের ভাব প্রকাশে, সরাসরি কোনো কথা না বলে। কখনো কখনো মনে হতো আমরা দুজনেই পরস্পরকে চাই। পরবর্তী সময়ে যুক্ত টিকা। আমার ধারণা ঠিক নয়। সে সময় মৈত্রেয় প্রেমের গভীরতা সম্পর্কে কোনো ধারণা ছিল না। খেলার ছলে, মেলামেশায়, অবাধ্য স্বাধীনতায় ও মোহগ্রস্ত হয়ে পড়েছিল। দেহজ প্রেম সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। ডায়েরির পরবর্তী অধ্যায়। সেদিনই ছিল আমার প্রথম রাত্র। সন্ধ্যা থেকে রাত্রি 11টা অবধি আমি মৈত্রীর শোবার ঘরে। আমি কিছু অনুবাদ করছিলাম এবং কাব্য আলোচনা করছিলাম। রাত্রিতে মিস্টার সেন একটা ডিনার পার্টি থেকে ফিরে হঠাৎই আমাদের ঘরে এলেন। আমি শান্তভাবে কথা বলতে থাকলাম, কিন্তু মৈত্রেয়র চোখ মুখ পাল্টে গেল। সে আমার হাত থেকে বইটা তাড়াতাড়ি কেড়ে নিয়ে মুখের সামনে খুলে ধরল। আমরা বাংলা পড়ছি। এইভাবে কি ওর মিথ্যা কথা বলা শুরু হয়েছিল? পরবর্তীকালে যুক্ত টিকা। ব্যাপারটা এরকম ছিল না। আমি ওকে কত ভুল বুঝেছি। ও মিথ্যা বলেনি। কবিতা অনুবাদের জন্য আমি তার ঘরে রয়ে গেছি, একথা যে অন্য কেউ হলে হয়তো অনায়াসে বলতে পারত। কিন্তু সহসা বাবাকে দেখে কি করবে? সে বলবে বুঝতে না পেরে আমার হাত থেকে বইটা নিয়েছিল। ডায়েরির পরবর্তী অধ্যায়। আজ আমি ওর জন্য পদ্ম ফুল এনেছিলাম। তোড়াটা বিরাট ছিল।
তোড়াটা হাতে নিয়ে ওর মুখ ফুলে ফুলে ঢাকা পড়ে গিয়েছিল। আমার হাত ধরে ও আমায় ধন্যবাদ জানালো। স্থির বিশ্বাস হলো যে ও আমায় ভালোবাসে। সারাদিন ধরে ও আমার জন্য কবিতা লেখে, আমায় আবৃত্তি করে তা শোনায়, কিন্তু আমি ওকে ভালোবাসি না। খানিকটা অবাক মিশ্রিত আনন্দ হয় মাত্র। ওর দেহ আর মন আমাকে বিচলিত করে সত্যি। ওর চরিত্রের এক বৈশিষ্ট্য আবিষ্কৃত হলো। আমি রুমুর সঙ্গে কথা বলছিলাম। রুমুকে সাবধান করে দিলাম যে যে সমস্ত কথা আমায় বলল সেগুলো যেন শিবুকে আবার না বলে। ও আমায় কি করবে আমি ওসব জানি না। পারিবারিক ঝগড়া সম্পর্কে আমার কোনো ধারণা নেই। শিবু ওকে শাস্তি দেবেই, যেভাবেই হোক। মৈত্রীও জানালো, যেভাবেই হোক, শব্দগুলোর ওপর বিশেষ জোর দিয়ে। অতএব ও জানে। পরে সে বলছিল যে ভালোবাসা আর আবেগপ্রবণ কবিতার দ্বারা প্রভাবিত হয়ে সে কোনো পাগলামি না করে বসে। আমাকে অনেক অবিশ্বাস্য গোপন কথা বলছিল, যেসব কথা বন্ধুত্বের প্রাথমিক স্তরে কি বলা সম্ভব বুঝতে পারছিলাম না। পরবর্তীকালে সংযুক্ত টিকা। মৈত্রীও বাস্তবিকই খেলা করছে। রুমু ওকে দাম্পত্য প্রেম কাকে বলে বোঝাচ্ছিল। কতটুকু বুঝতে পারছিল জানি না, তবে সফল দাম্পত্য প্রেমের সূত্র বলতে খুব মজা পেত। ডায়েরির প্রতি পরবর্তী অধ্যায়। রুমু, শিবু, মৈত্রী আর আমি পাড়ার একটি সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছিলাম। হিমাংশু রায় এর একটা ভারতীয় ছবি দেখানো হচ্ছিল। মৈত্রী আর আমি পাশাপাশি বসছিলাম, কথা বলছিলাম আর হাসছিলাম আমরা। কিন্তু ছবির পরে সে হঠাৎ অজ্ঞান হয়ে গেল। অন্ধকারবদ্ধ ঘর, ছবির বিষয় না আমার সান্নিধ্য কে যে দায়ী বুঝতে পারলাম না। আমি জানি যে সে সম্পূর্ণ শুদ্ধ হলেও ভীষণ রকমের ইন্দ্রিয় পরায়ণা। আমার ভারতীয় বন্ধুরা ভারতীয় নারীদের এই বিস্ময়কর দিক সম্পর্কে জানিয়েছিল। একজন অসূর্য স্পর্শা যুবতী কুমারী মেয়ে তার ফুলসজ্জার রাতে নিজেকে এক নিখুঁত দক্ষ প্রেমিকা এবং নিপুণ দেহশিল্পী রূপে প্রকাশ করতে পারে। মৈত্রীও ওই প্রথম প্রেমের কথা আমার কাছে প্রকাশ করেছিল। এক বাঙালি যুবক, এখন সে ইংল্যান্ডে পড়াশোনা করছে। এ থেকে কি এটাই বুঝবো যে ও খুবই সাধারণ মনের ভাবপ্রবণ ব্যক্তিত্ব? পরবর্তীকালে সংযুক্ত টিকা। ওই স্বীকারোক্তির মধ্য দিয়ে ও এটাই ব্যক্ত করতে চাইছিল যে ওই ঘটনা ছিল আমার সঙ্গে দেখা হওয়ার আগের ঘটনা, যা ও ভুলে যেতে চায়। ডায়েরি পরবর্তী অধ্যায়। আবার ওর জন্য ফুল এনেছিলাম। ও খুব রেগে গেছে আমার উপর, কারণ ফুল শুধু ওর জন্যই আনি না, মিসেস সেন এবং অন্যান্যদেরও দেই। মনে হচ্ছে শিবু কিছু সন্দেহ করছে। যখনই আমরা একা হলাম সঙ্গে সঙ্গে শিবু আমাদের মধ্যে এসে দাঁড়ালো। আমাদের মধ্যে কিছু ব্যক্তিগত কথা আছে বলা সত্ত্বেও শিবু ওখানে থাকার জন্য জেদ করতে লাগল। মিস্টার সেন আর আমি সিনেমা দেখতে গিয়েছিলাম, কিন্তু দুঃখের সঙ্গে জানালো যে ওর ফ্রান্স যাওয়া পিছিয়ে গেছে। এটা কি আমার ভুল, না উনি সত্যিই মৈত্রীর সঙ্গে আমার বিয়ের কথা ভাবছেন? ফেরবার পথে যখন গাড়িতে বসে আমি আদৌ মৈত্রীকে ভালোবাসি কিনা ভাবছি, তখনও আমাদের ফুলসজ্জার ছবি আমার চিন্তা ভাবনাকে এলোমেলো করে দিল। নিজের ওপর বিরক্ত আসছিল। একটা কৌশল অবলম্বন করলাম। ওর সঙ্গে দেখা সাক্ষাৎ এড়িয়ে চললাম। যেন আমার ভয় করছে কি হবে, যেন আমি ওর প্রেমে পাগল এবং ভীত। আজ সকালে ও আমার সঙ্গে কথা বলার জন্য প্রায় জোর করে আমার ঘরে এসেছিল। একজন ভারতীয় যুবতীর এহেন আচরণ বোধহয় এই প্রথম। জানি না কোথায় এর শেষ হবে। ও আমাকে বিচলিত করে মোহগ্রস্ত করে, কিন্তু তবু ওকে আমি ভালোবাসতে পারলাম না। শুধুই খেলা করতে যাচ্ছি। অদ্ভুত ওলটপালট করা ঘটনাটা ঘটে যাচ্ছে। বেশি দূর যাওয়া আমার ভুল হয়েছে, সরলতার ভান করা আরও বেশি ভুল হয়েছে। ভেবেছিলাম ভারতীয় নারীর হৃদয় জয় করা সঠিক রাস্তাই ধরেছি, কিন্তু ও কেবলমাত্র একটি ভারতীয় নারী নয়, ওর মধ্যে রয়েছে এক সহজাত বোধ শক্তি, যা কাজে পর্যবসিত করার জন্য ওর ছিল সাধারণ ইচ্ছা শক্তি। পুরুষ নারীর পুজো করবে এটা ও একেবারে পছন্দ করতো না। এটাকে সে মার্জিত এবং কুরুচির পরিচায়ক বলে মনে করত। ভীষণ বিদ্রূপ করত ও এই ধরনের ঘটনার কথা শুনলে। সে স্বপ্ন দেখত একজন পুরুষের, যে নিম্ন স্তরে ভাব প্রবণতা দমন করতে সমর্থ। আমার অবস্থান কি ওকে হতাশ করছিল? বাহ, বেশ ভালো। এই যদি হয় তা আমি আমারও কৌশল পাল্টাবো।
আমাদের আগের কথাবার্তাতে এ কথা পরিষ্কার হয়ে গিয়েছিল যে আমি উন্মুক্তভাবে সব কথা বলতে পারি। কখনো আসবে, আবার কখন আমার ঘরে বসে দুজনে গল্প করতে পারবো, এইসব ভেবে পাগলের মতো অধৈর্য হয়ে উঠছিলাম। আমার ব্যবহারে ওর প্রতিক্রিয়াগুলো আমি নজর করব। আমি প্রথমেই জানাবো যে ভালোবাসা পাবার কোনো আগ্রহই আমার নেই। আমি জানি ও আমাকে ভালোবাসে, ওটা লুকাতে পারে না। আমি জানি ও ক্রমশ আমার কাছে বাধা পড়ে যাচ্ছে। 24 ঘন্টা যদি আমার একলা ঘরে থাকতে পারি, আমি নিঃসন্দেহে যে ও আমার কাছে আত্মসমর্পণ করবে। হায় ভগবান, ও কেন আমায় অপমান করে? কেন ও বলল যে গতানুগতিক প্রেমকে ও ঘৃণা করে? অন্য কোনো নারী আমাকে এতখানি বিচলিত কোনোদিন করতে পারেনি। এই গরমের মাসগুলোতে কাজের চাপের ওপর আমার ইন্দ্রিয় দমন আমায় পীড়া করছিল। মৈত্রীর সঙ্গে আমার বিয়ের কথাবার্তা আমার ভীষণ ভয় পাইয়ে দেয়। এই বিয়ে হতে চলেছে এটা আমি জানি। প্রতিদিন নতুন নতুন প্রমাণ আমার কাছে এসে হাজির হয়। মিসেস সেন নিজের ছেলের মতো আমায় স্নেহ মমতা দিয়ে আগলে রাখেন। মিস্টার সেন আমাকে পরিচয় দিতে গিয়ে বলেন আমার ছেলে। গতকাল রাত্রিতে খাবার টেবিলে মিসেস সেন আমায় বলে তাকে এখনো মাদাম বলে সম্বোধন করার জন্য। এখনো ভারতীয় রীতি অনুযায়ী তাকে মা বলে ডাকতে পারছি না কেন জিজ্ঞাসা করলেন। তার সন্ন্যাসিনীর মতো প্রশান্ত ভাব আমাকে প্রবাহিত করে। তার সরলতা আমায় মুগ্ধ করে। আমি তাকে ভালোবাসি। ঠাট্টা করে আমায় আক্রমণ করা হলো। শিবু চায় আমি ওকে মামা আর রুমুকে মামি বলে ডাকি। যদিও রুমুর বয়স এখনো 17 হয়নি। খুব মজা পেলাম। মৈত্রীয়কে নিয়ে সমস্যা। সামান্য কারণে আমরা রেগে যাই। এ জাতীয় ঝগড়া দিনে অন্তত 2বার হয়। সে আমাকে শান্ত করবার চেষ্টা করে, সে সমস্ত উপায়ে সেগুলোর সঙ্গে সহানুভূতি মমতা ছাড়া শারীরিক ছোঁয়া থাকে। বাকি সময় কাটে কাজ নিয়ে বিরক্তিতে। আশা করি একদিন আমাদের এই আবেগ সর্বস্ব গোপন বন্ধুত্ব নিশ্চয় শেষ হয়ে যাবে। কিন্তু তা হলো না। রাগ ভেঙে যায়। বন্ধুত্ব জোড়া দেবার জন্য আমি ওকে খুঁজি। আবার ওই আগে থেকে আমার কাছে ক্ষমা চেয়ে নেয়। আমাদের খেলা আবার শুরু হয়। মনে হচ্ছে নিজেকে বেশি দিন আর শাসনে রাখতে পারবো না। আজ ওকে প্রায় জড়িয়ে ধরেছিলাম। আমার শোবার ঘরে আমরা একাই ছিলাম। ওকে একবার জড়িয়ে ধরার প্রচণ্ড ইচ্ছা করছিল। উভয়ে আমরা প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ছিলাম। অনেক কষ্ট করে ইচ্ছা দমন করে ওর হাতে শুধু একটা আলতো করে কামড় দিলাম। আমি নিজের কাছে নিজে একটা ভয়ের বস্তু হয়ে উঠেছি। পরবর্তীকালে সংযুক্ত টিকা। আমি ভুলই করেছিলাম। মৈত্রীকেও এতটুকু উত্তেজিত হয়নি। ও আমার মনোভাব বুঝে বিচলিত হয়ে পড়ছিল। ও শুধুই মজা করতে চেয়েছিল, তার বেশি কিছু নয়। আমি উল্টাপাল্টা ভেবে নিয়েছিলাম। ডায়েরির পরবর্তী অধ্যায়। মৈত্রীর মতো এই রকম অসাধারণ মেয়ে খুব কমই হয়। বিয়ের পর কি ও আর 5 জনের মতো সাধারণ হয়ে পড়বে না? একদিন বিকেলে মৈত্রী আমার ঘরে এলো। ওর গায়ে ছিল রাজপুতানার একটি পোশাক। সেই পোশাকে ওকে প্রায় নগ্ন দেখাচ্ছিল। স্বচ্ছ কাপড়ের নিচে বাদামি রঙের বুকের অল্প দেখা যাচ্ছিল। ওর গায়ের রঙের চেয়ে ওই অংশ ঈষৎ ফর্সা। আমি ভয়ঙ্কর উত্তেজিত হয়ে পড়ছিলাম। মনে হচ্ছিল নিশ্চয়ই মিস্টার সেন বাইরে গেছেন, আর ও এই সুযোগে ইচ্ছে করে এই রকম উত্তেজক পোশাক পরে আমার ঘরে এসেছে। মিস্টার সেন থাকলে এই রকম পোশাক পরতে ওর সাহস হতো না। কারণে অকারণে আমার ঘরেও হাজির হয়। অকারণে ঝগড়ার প্ররোচনা দেয়। আবেগে ও দীপ্তিময় হয়ে উঠেছে। ওর দেহ ভীষণ প্রলোভন জাগায়। আপন রিপু দমন করার জন্য আমি ওকে কুৎসিত মোটা দুর্গন্ধে ভরা মহিলা রূপে ভাবার চেষ্টা করলাম। একটা ছবি ভেবে নিয়ে তার ধ্যান করতে চেষ্টা করলাম, কিন্তু বৃথাই চেষ্টা। মিছিমিছি স্নায়ু উত্তেজিত করা। কিছুই বুঝতে পারছি না ও আমায় কোথায় নিয়ে যাবে। আজ সকালে ওর সঙ্গে আমার ঝগড়া হলো। আমার কতগুলো বোকামোর জন্য ও রেগে গেল এবং আমাকে ভয় দেখালো যে 1 সপ্তাহ আমার সাথে কথা বলবে না। আমিও জানিয়ে দিলাম ও যা খুশি করতে পারে, আমার কিছু যায় আসে না। এই কথাগুলো বলতে পেরে আমার হালকা লাগছিল। এখন ভালোভাবে নিজের মন দিতে পেরেছি। রুমু দ্রুত হয়ে এসে আমায় জানালো যে মহিলা কবি চুপসে গেছে। উত্তরে আমি জানালাম যে আমিও একটু রাগ করিনি, তবে মৈত্রীও যা চালাতে চাইছে তা চালিয়ে যেতে পারে। তাহলে ধরে নিতে হবে যে সব মেয়েরাই এক।
সর্বত্র একই সুর। ইউরোপ, এশিয়া, আমেরিকা, আফ্রিকা, বুদ্ধিমতী, বোকা, সৎ, নষ্ট চরিত্র, যা কিছু হোক। খাবার টেবিলে মৈত্রী আমার পাশে এসে বসলো। প্রায় 100 পুরনো একটা দারুণ জমকালো শাড়ি পরে এসেছিল। মৈত্রীও কাঁদছিল, কোনো কথা বলল না, সামান্য কিছু খেলো। মা সবই বুঝতে পারলেন। খাওয়ার পর আমাদের মধ্যে একটু বোঝাপড়া হলো। মৈত্রীও আমাকে ভর্ৎসনা করলো, ওকে বিনা দোষে অভিযুক্ত করার জন্য, বিনা দোষে ওকে ভুল বোঝার জন্য। বলল ও যে প্রেম, সমবেদনা ইত্যাদি বিশ্বাস করে না, এ কথা সত্য নয়। লড়াইটা চলছিল প্রায় মিনিট 15 ধরে। ওর হাত ধরে আমার হাতের মধ্যে ধরে একটা চাপ প্রায় গুড়িয়ে ফেলার জোগাড় করেছিল। ও যখন হাত ছাড়িয়ে নেবার জন্য ধস্তাধস্তি করছিল, কাঁদছিল, মুখ বিকৃত করছিল, ওকে অপূর্ব লাগছিল দেখতে। মনে মনে নিশ্চয় রবীন্দ্রনাথের কাছে প্রার্থনা করছিল। অবশেষে ও হার স্বীকার করলো। পরিষ্কার বুঝতে পারলাম ওর মধ্যে এক অদ্ভুত ধরনের আনন্দ ছড়িয়ে পড়ছিল। যে আনন্দ ছিল বেদনা, শারীরিক সান্নিধ্যের উষ্ণতা, আর ওর উপরে আমার জোর খাটানো অধিকার বোধের সংমিশ্রণ। আমি ওকে ওর শোবার ঘরের দিকে নিয়ে গেলাম। আমার হাত দুটো একেবারে গুড়িয়ে দিয়েছে। আমি ওর হাত দুটো পরম স্নেহ ভরে তুলে দিলাম। হাত বুলিয়ে দিয়ে ওর হাতে দুটো চুম্বন ভরিয়ে দিলাম। ভারতে এক একটা অচিন্তনীয় কাজ। যদি কেউ জানতে পারত তাহলে মৈত্রীকে খুন করে ফেলত। কিছুক্ষণ পরে ও নিঃশব্দ করে একগুচ্ছ ফুল ছুঁড়ে দিয়ে চলে গেল। মৈত্রী এবং অন্যান্যদের সঙ্গে সিনেমার ঘটনা। ও নিজে যেচেই আমার পাশে বসেছিল। অন্ধকার হলো। ও আমায়ও বলল যে আমাদের নিজেদের ব্যাপারে একটা আলোচনা করা দরকার। আমি ওকে পরিষ্কার জানিয়ে দিলাম এখন সেটা সময় নেই, কারণ এখন আনন্দ করতে এসেছি এবং আমার ওইসব ভাবপ্রবণ আলোচনা যাবার বিন্দুমাত্র ইচ্ছা নেই। মৈত্রীও শান্তভাবে চলে গেল এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। কিন্তু আমার মনে তার জন্য একটু চাঞ্চল্য আমি বোধ করিনি। সিনেমা হল থেকে বেরিয়েও সে একইভাবে কেঁদে চলত। আমি থাকতে না পেরে বেশ চেঁচিয়ে বললাম, মৈত্রীও। ওই দিনই সন্ধ্যাবেলা ও আমার আবার শোবার ঘরে এসে শালে মুখ ঢেকে কাঁদতে লাগলো। কেন কাঁদছে প্রশ্নের কোনো জবাব দিল না। একটু পরে অন্যরা আমার ঘরে যখন এসে উপস্থিত হলো তখন আবার হাসিতে ফেটে পড়ল। মৈত্রীর কাছ থেকে কোনো কিছুর ব্যাখ্যা পাওয়া অসম্ভব। আজ দেখলাম অনেকটাই শক্ত হয়ে উঠেছে। একবার কান্নাকাটি করছে, আবার হাসছে। একবার মাত্র কান্নাকাটি হলো আজ আমারই কিন্তু খারাপ লেগেছিল বেশি। আজকের কথাবার্তার সময় বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছিল। শেষকালে আমি চলে যেতে অনুরোধ করলাম। ও চলে যেতে বিছানায় আশ্রয় নিলাম। নিজেকে ভীষণ হাস্যকর লাগছিল। আমি ওকে কথা দিয়েছিলাম আমাদের বন্ধুত্ব সম্পর্কে। আমি কি বোকা! নিজের কৌশল প্রয়োগ করতে গিয়ে একটার পর একটা মিথ্যা স্বীকার করে ওর চোখে ছোট হয়ে গেছি। আমি অদ্ভুত আচরণ করেছি। ও ওর তরফ থেকে ঠিক শান্তভাবে ব্যবহার করছিল। এই আবেগময় খেলার ফলে আমরা দুজন দুজনের কাছে ছোট হয়ে গেছি। ঠিক করলাম আমাদের এই খেলা শেষ করতে হবে। আবার আমাদের পুরনো বন্ধুত্ব ফিরিয়ে আনতে হবে। হায়, সব কিছু এত সহজ নয়। আমি ওকে ভালোবাসি, ভয়ঙ্করভাবে ভালোবাসি। আবার আমি ওকে ভয়ও পাই, আমার প্রতি ওর অন্যায় ও স্বীকারও করলে। এই ছিল আজকের উপন্যাস লা নুই বেঙ্গলি এর 4র্থ পর্ব। কেমন লাগলো অবশ্যই তা লাইক কমেন্ট দিয়ে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সব সময় ভালো থাকবেন, আশেপাশের লোকদেরকে ভালো রাখবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।